প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণী রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2025 বইটির ইতিহাস বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে। প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর বেশি কথা না বলে সরাসরি পাঠে আসা যাক। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 দাগের 1, শেষ নন্দরাজার নাম হল অপশন বি ধননন্দ। এবার দাগ নম্বর 2, কুজুল কদফিসেস এর প্রধান এলাকা ছিল কাবুল ও কাশ্মীর। অপশন সি সঠিক উত্তর। এবার দাগ নম্বর 3, কোন ভাস্কর্যে গ্রিক ও রোমান প্রভাব দেখা যায়? উত্তরটি হবে অপশন এ গান্ধার শিল্পরীতিতে। এবার দাগ নম্বর 4, গুহাবাস কারা বানিয়েছিলেন? উত্তরটি হবে অপশন এ মৌর্য সম্রাটরা। এবার দাগ নম্বর 5, কোন প্রাণী অশোক স্তম্ভে বসানো থাকত? উত্তরটি হবে অপশন এ সিংহ। এবার দাগ নম্বর 6, ষোড়শ মহাজনপদের আমলে উত্তর ভারতের মানুষদের প্রধান জীবিকা ছিল? অপশন ডি কৃষিকাজ। এবার দাগ নম্বর 7, মৌর্য আমলে কোন আসবাবপত্র ব্যবহৃত হতো? উত্তরটি হবে অপশন বি খাট। এবার দাগ নম্বর 8, পারসিক সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটের নাম কি? উত্তরটি হবে অপশন এ দরায়ুস। এবার দাগ নম্বর 9, কারা পহলব নামে পরিচিত? উত্তরটি হবে অপশন এ পার্থীয়রা। এবার দাগ নম্বর 10, বৈদিক সাহিত্যে কোন ধাতু ব্যবহার করা হতো? উত্তরটি হবে অপশন এ তামা। এবার দাগ নম্বর 9, ঋগ্বেদে কোন নদীর কথা পাওয়া যায়? উত্তরটি হবে অপশন সি এ এবং বি গঙ্গা যমুনা। এবার দাগ নম্বর 12, কোন সাহিত্যে দেবতা ও অসুরদের বিবাদের কথা পাওয়া যায়? উত্তরটি হবে অপশন বি ঋগ্বেদ। এবার দাগ নম্বর 13, কেবলিন নামে কে পরিচিত হন? উত্তরটি হবে অপশন এ মহাবীর। এবার দাগ নম্বর 14, দ্বাদশঙ্গ কোন ধর্মের সঙ্গে জড়িত? উত্তরটি হবে জৈন ধর্ম। অপশন এ। এবার দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 2 দাগের 1, বস্ত্রশিল্পের বিখ্যাত কেন্দ্রের নাম কি? উত্তরটি হবে কাশী। দাগ নম্বর 2, তুলোর চাষ কোথায় বেশি হতো? উত্তরটি হবে দাক্ষিণাত্যে। এবার দাগ নম্বর 3, চিকিৎসা সংক্রান্ত 2টি বইয়ের নাম লেখো। উত্তরটি হবে চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা। এবার দাগ নম্বর 4, যে কোনো 2টি বিখ্যাত মহাবিহারের নাম লেখো। উত্তরটি হবে নালন্দা ও বিক্রমশিলা। এবার দাগ নম্বর 5, বরাহ মিহিরের লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তরটি হবে পঞ্চ সিদ্ধান্তিকা। এবার দাগ নম্বর 6, পোলিশ কাকে বলে? উত্তরটি হবে প্রাচীন গ্রিসের স্বাধীন শহর রাষ্ট্রকে।
এবার দাগ নম্বর 8, কোন গ্রিক ঐতিহাসিক এথেন্স ও স্পার্টার সঙ্গে পার্সিক সাম্রাজ্যের যুদ্ধের কথা লিখেছিলেন? উত্তরটি হবে হেরোডোটাস। এবার দাগ নম্বর 8, নাসিক ও কার্লে লেখ কোন রাজার আমলে তৈরি হয়? উত্তরটি হবে সাতবাহন আমলে। এবার দাগ নম্বর 9, প্রভাকর বর্ধনের বড় ছেলের নাম লেখো। উত্তরটি হবে রাজেন্দ্র বর্ধন। এবার দাগ নম্বর 10, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তরটি হবে লুম্বিনী উদ্যানে। এবার দাগ নম্বর 11, গণরাজ্য কাকে বলে? উত্তরটি হবে যে রাজ্যের শাসন ক্ষমতা জনগণের হাতে থাকে। এবার দাগ নম্বর 12, মহীপতি কাকে বলে? উত্তরটি হবে রাজ্য বা জমির সর্বোচ্চ অধিকারীকে মহীপতি বলে। এবার দাগ নম্বর 13, স্নাতক কাদের বলে? উত্তরটি হবে নির্দিষ্ট শিক্ষাগত পর্যায় সম্পন্ন করেছেন যারা। এবার দাগ নম্বর 14, রত্নীন কাদের বলা হতো? উত্তরটি হবে প্রাচীন ভারতে রাজা মহারাজাদের প্রধান স্ত্রীদের রত্নীন বলা হতো। Please subscribe the channel. এবার দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 দাগের 1, বৈদিক যুগের অর্থনীতির 2টি বৈশিষ্ট্য লেখো। অথবা ইন্দো আর্য ভাষাগোষ্ঠী বলতে কি বোঝো? বৈদিক যুগের অর্থনীতির 2টি বৈশিষ্ট্য। 1. কৃষিনির্ভর অর্থনীতি। বৈদিক যুগে জীবিকার প্রধান উৎস ছিল কৃষি। যব, ধান, গম প্রভৃতি শস্য উৎপাদন হতো। গৃহস্থরা নিজেরাই জমি চাষ করত এবং গরুকে প্রধান শ্রমশক্তি হিসেবে ব্যবহার করত। 2. গবাদি পশু ছিল সম্পদের মূল ভিত্তি। গরু ছিল সম্পদ ও সমৃদ্ধির প্রতীক। গরুর সংখ্যা দ্বারা ধনসম্পদ পরিমাপ করা হতো এবং বিনিময়ের মাধ্যম হিসেবেও গবাদি পশুর ব্যবহার দেখা যেত। ইন্দো আর্য ভাষা গোষ্ঠী। ইন্দো আর্য ভাষা গোষ্ঠী বলতে সেই ভাষাগুলি বোঝানো হয় যেগুলি প্রাচীন সংস্কৃত থেকে বিকশিত হয়ে ভারতীয় উপমহাদেশে প্রচলিত হয়েছে। এবার দাগ নম্বর 3-2, মহাজনপদ বলতে কি বোঝো এবং মহাজনপদ শক্তিশালী হয়ে ওঠার যে কোনো একটি কারণ লেখো। মহাজনপদ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে অসংখ্য ছোট ছোট জনপদ অর্থনীতি ও সামরিক শক্তিতে বড় এবং প্রভাবশালী হয়ে উঠেছিল, তাদের বলা হতো মহাজনপদ। মহাজনপদ শক্তিশালী হয়ে ওঠার একটি কারণ, লৌহযন্ত্র ব্যবহারের ফলে কৃষিকাজে উন্নতি হয়েছিল, জমি বেশি আবাদযোগ্য হয়েছিল, ফলে খাদ্য উৎপাদন ও রাজস্ব বাড়ে। এই অর্থনৈতিক সমৃদ্ধিই মহাজনপদগুলোকে শক্তিশালী করে তোলে।
অথবা মগধের দুটি রাজধানীর নাম লেখো এবং মহাবীর কত বছর ধর্মপ্রচার করেন? মগধের দুটি রাজধানীর নাম: 1 রাজগৃহ, 2 পাটলিপুত্র। মহাবীর কত বছর ধর্ম প্রচার করেন? মহাবীর 30 বছর ধরে জৈন ধর্ম প্রচার করেছিলেন। এবার দাগ নম্বর 3, কনিষ্কের রাজধানীর নাম লেখো এবং কুষাণদের প্রধান শাসনকেন্দ্রের নাম লেখো। কনিষ্কের রাজধানীর নাম পুরুষপুর পরুষাপুরা। কুষাণদের প্রধান শাসনকেন্দ্রের নাম পাটলিপুত্র এবং গন্ধর গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও মূল প্রশাসনিক কেন্দ্র ছিল পুরুষপুর। অথবা সাতবাহন বংশের প্রথম শাসকের নাম লেখো এবং সাতবাহনদের প্রধান বিপক্ষ কে ছিল? সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন সিমুখ। শক ও কষাণ শাসকরা ছিলেন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। এবার দাগ নম্বর 4, দ্বিতীয় নগরায়ণ কাকে বলে ও কার্যাপন কি? অথবা গুপ্ত সাম্রাজ্যের কিভাবে পতন ঘটে ও সুবর্ণ কি? দ্বিতীয় নগরায়ণ প্রাচীন ভারতের মগধ, কৌশল, কণ্ঠপট্ট ও উত্তর পশ্চিম ভারতীয় ক্ষেত্রে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 4র্থ শতকে উদ্ভূত শহরায়নকে দ্বিতীয় নগরায়ণ বলে। কার্যাপন কার্যপদ্ধতি। দ্বিতীয় নগরায়ণ শহরায়ন, অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রিকতা বৃদ্ধি করার প্রক্রিয়াকে বলা হয় কার্যাপন। গুপ্ত সাম্রাজ্যের পতনের প্রধান কারণগুলো: 1 হুনদের আক্রমণ। হুন জাতির আক্রমণে সাম্রাজ্যের সীমান্ত দুর্বল হয়ে যায়। 2 রাজনৈতিক বিভাজন, রাজকীয় উত্তরাধিকার সমস্যা ও কেন্দ্রের দুর্বলতা। 3 অভ্যন্তরীণ দুর্বলতা, স্থানীয় রাজারা স্বাধীন হয়ে ওঠা। সুবর্ণ কি? সুবর্ণ হল স্বর্ণ, অর্থাৎ স্বর্ণধাতু। প্রাচীনকালে এটি ধন সম্পদ, মুদ্রা এবং অলঙ্কারের জন্য ব্যবহৃত হতো। এবার দাগ নম্বর 5, সঙ্গম সাহিত্য কাকে বলে? অথবা তামিল সাহিত্যের দুটি মহাকাব্যের নাম লেখো। সঙ্গম সাহিত্য। সঙ্গম সাহিত্য হল প্রাচীন তামিল সাহিত্যের সেই ধারা যা প্রায় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব 3 শতকের মধ্যে তৈরি হয়েছিল। মূলত প্রেম ও যুদ্ধ, সামাজিক জীবন নিয়ে রচনা করা হয়েছে। তামিল সাহিত্যের দুটি মহাকাব্য বাংলায়: 1 শিলাপোধিকরম, 2 মানিমেকলি। এবার দাগ নম্বর 6, কয়েকজন পার্সিক সম্রাটের নাম লেখো। অথবা হায়ারোগ্লিফ লিপি বলতে কি বোঝো? কয়েকজন পার্সিক সম্রাটের নাম: 1 দারিয়াস প্রথম, 2 খর্ষোক্সাক্সিস প্রথম, 3 আর্তাক্সাক্সিস প্রথম। হায়ারোগ্লিফিক লিপি। হায়ারোগ্লিফিক লিপি হল প্রাচীন মিশরের চিত্রলিপি। এতে প্রতিটি চিহ্ন একটি শব্দ বা ধারণা বোঝায়। প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল। এবার দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। 4 দাগের 1, মহাবীর কত বছর বয়সে মারা যান? জৈন ধর্মের শেষ 2 জন তীর্থঙ্করের নাম লেখো। মহাবীর জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর 72 বছর বয়সে মারা যান। জৈন ধর্মের শেষ 2 জন তীর্থঙ্কর হলেন: 1 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, 2 24তম তীর্থঙ্কর মহাবীর। এবার দাগ নম্বর 2, আলেকজান্ডারের সেনাপতির নাম লেখো। মৌর্য আমলের 2টি ভূমি রাজস্বের নাম লেখো। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন তার প্রধান সেনাপতিরা ছিলেন সেলিউকাস নিকেটর, পোতলেমি টলেমি, অ্যান্টিগোনাস, ক্রেটারাস। মৌর্য আমলে প্রধান 2টি ভূমি রাজস্ব ছিল: 1 ভাগ কৃষিজ উৎপাদনের 1/6 রাজাকে দিতে হতো, 2 ভাগভূগ বা করভূগ জমির উপর আরোপিত ভূমিকর। এবার দাগ নম্বর 3, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির সভাপতির নাম লেখো। ওই সঙ্গীতির গুরুত্বপূর্ণ ঘটনা লেখো। চতুর্থ বৌদ্ধ সংহিতির কাউন্সিল সভাপতি ছিলেন বাসুমিত্র বসুমিত্র। চতুর্থ বৌদ্ধ সংহিতির প্রধান ঘটনাগুলি হল: 1 সভাপতি বাসুমিত্র ও সহসভাপতি অশ্বঘোষের নেতৃত্বে সংহিতি অনুষ্ঠিত হয়। 2 এই সংহিতিতে হিনজান ও মহাযান মতভেদ স্পষ্ট হয়ে ওঠে।
3. এই সংহিতির ফলেই মহাযান সম্প্রদায়ের উত্থান ঘটে, যা পরবর্তীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এবার দাগ নম্বর 4, রুদ্রদমন কোন উপাধি ব্যবহার করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ের নাম লেখো। এবং কোন গুপ্ত সম্রাট প্রথম রূপার মুদ্রা চালু করেন? শক শাসক রুদ্রদমন প্রায় খ্রিস্টীয় 2য় শতকে যে উপাধি গ্রহণ করেছিলেন তা হল মহাক্ষত্রপ। গুপ্ত সম্রাট 2য় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য এর কন্যার নাম ছিল প্রভাবতী গুপ্তা। প্রথম রূপার মুদ্রা চালু করেছিলেন গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত। এবার দাগ নম্বর 5, স্ত্রীধন বলতে কি বোঝো? রূপক কি? স্ত্রীধন প্রাচীন ভারতীয় সমাজে স্ত্রীর নিজস্ব সম্পত্তিকে স্ত্রীধন বলা হতো। এটি সাধারণত পিতা মাতা, আত্মীয় বা স্বামীর কাছ থেকে উপহার হিসেবে পাওয়া যেত। মনুসংহিতা ও নারদস্মৃতিতে স্ত্রীধনের উল্লেখ আছে। রূপক ইতিহাসে রূপক বলতে সাধারণত নাট্যরূপ বা নাটকীয় কাব্যধারাকে বোঝানো হয়। সংস্কৃত সাহিত্যে ভাস, কালিদাস প্রমুখ কবি নাট্যকার রূপক রচনা করেছিলেন। এবার দাগ নম্বর 6, সংখ্যায়ন কাকে বলে? কৃষিবিজ্ঞান বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। সংখ্যায়ন কাকে বলে? ইতিহাসের প্রেক্ষিতে সংখ্যায়ন ছিল প্রাচীন ভারতের এক ধরনের ভূমি জরিপ বা পরিমাপ পদ্ধতি। ভূমির আয়তন, উর্বরতা, ফসল উৎপাদনের পরিমাণ নির্ধারণ এবং তার উপর ভিত্তি করে কর ধার্য করার কাজকে সংখ্যায়ন বলা হতো। কৃষি বিজ্ঞান বিষয়ক একটি গ্রন্থের নাম। প্রাচীন ভারতের কৃষিবিজ্ঞান বিষয়ক অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ হল কৃষি পরশুরা। এবার দাগ নম্বর 7, কাবেরী নদীর বদ্বীপ এলাকায় বিখ্যাত বন্দরের নাম লেখো। চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় কোন কোন দূত এসেছিলেন? কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলে প্রাচীনকালে কাভেরীপট্টনম অন্য নাম পুহার ছিল একটি বিখ্যাত বন্দর। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় বিভিন্ন দেশের দূত এসেছিলেন। তাদের মধ্যে প্রধান ছিলেন 1. মেগাস্থেনিস গ্রিক দূত সেলিউকাস নিকেটর কর্তৃক পাঠানো হয়েছিলেন। 2. পারস্য, ইরান, সিরিয়া ও মিশর থেকেও দূত এসেছিলেন বলে উল্লেখ পাওয়া যায়। এবার দাগ নম্বর 8, রেশম পথ কাকে বলে? কোন দুটি লিপি ডান দিক থেকে লেখা হয়? রেশম পথ প্রাচীনকালে চীন থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত এক দীর্ঘ বাণিজ্য পথকে রেশম পথ বলা হয়। এই পথে প্রধানত রেশম রপ্তানি হতো বলে এর নাম হয়েছিল রেশম পথ। চীন থেকে মধ্য এশিয়া, ভারত, পারস্য হয়ে রোম পর্যন্ত এই পথ বিস্তৃত ছিল। কোন দুটি লিপি ডান দিক থেকে লেখা হয়? প্রাচীন ও আধুনিক যুগে আরবি লিপি এবং ফার্সি পার্সিক পারস্য লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয়। প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল। এবার দাগ নম্বর 5, নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। 5 দাগের মৌর্য আমলে মানুষরা কি ধরনের পোশাক পরতেন তা আলোচনা করো। প্রশ্ন, মৌর্য আমলে মানুষরা কেমন পোশাক পরতেন? উত্তর, মৌর্য যুগে পুরুষেরা মূলত ধুতি জাতীয় পোশাক পরে কোমর থেকে পা পর্যন্ত কাপড় জড়িয়ে রাখতেন এবং প্রয়োজনে চাদর ব্যবহার করতেন। নারীরা শাড়ির মতো পোশাক পরে বুকবন্ধনী বা ওড়না ব্যবহার করতেন। সাধারণ মানুষ সুতির সাদা কাপড় ব্যবহার করত, আর অভিজাত ও রাজপরিবারের লোকেরা রেশম ও রঙিন বস্ত্র পরত। অলঙ্কারের ব্যবহারও প্রচলিত ছিল। অথবা অগ্রহার ব্যবস্থা কাকে বলে? তামিলনাড়ুর কোন জায়গায় দূরপাল্লার বাণিজ্য হতো এবং কোন অঞ্চলে শালি ধান চাষ হতো? অগ্রহার ব্যবস্থা প্রাচীন ভারতে রাজারা ব্রাহ্মণ বা পণ্ডিতদের কর্মুক্ত জমি দান করতেন। এই জমি থেকে প্রাপ্ত আয় বা ফসলের উপর দানগ্রহীতার পূর্ণ অধিকার থাকত। এই ব্যবস্থাকে বলা হতো অগ্রহার ব্যবস্থা। তামিলনাড়ুর কাভেরীপট্টনম পুহার ছিল প্রধান দূরপাল্লার বাণিজ্য কেন্দ্র। তামিলনাড়ুতে শালি ধানের চাষ প্রধানত কাবেরী নদীর অববাহিকা অঞ্চলে হতো। এবার দাগ নম্বর 2, মৌর্য আমলের শিল্পচর্চার বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা গুপ্ত ও পল্লব আমলের শিল্পচর্চার বৈশিষ্ট্যগুলি লেখো। মৌর্য আমলে শিল্পচর্চার বৈশিষ্ট্য: 1. স্তূপ নির্মাণ,
অশোক অসংখ্য স্তূপ নির্মাণ করেছিলেন, এগুলোতে ইট পাথরের ব্যবহার এবং ধর্মীয় শিল্পের প্রভাব দেখা যায়। 2. গুহা স্থাপত্য। বারাবর ও নাগার্জুনী পাহাড়ে খননকৃত গুহাগুলি ছিল মৌর্য স্থাপত্যের অনন্য উদাহরণ। 3. স্তম্ভ শিল্প। অশোকের স্তম্ভসমূহ মসৃণ পাথরে নির্মিত, উপরে সিংহ, ষাঁড়, ঘোড়া ইত্যাদির মূর্তি খোদাই করা ছিল। 4. শিলালিপি। পালিশ করা পাথরের উপর ব্রাহ্মী ও খরষ্ঠী লিপিতে অশোকের ধর্মলিপি উৎকীর্ণ হয়। 5. মৌর্য পালিশ। পাথরের উপর বিশেষ ধরনের ঝকঝকে পালিশ ছিল মৌর্য শিল্পের বৈশিষ্ট্য। গুপ্ত আমলের শিল্পচর্চার বৈশিষ্ট্য। 1. মথুরা ও সারনাথ থেকে উৎকৃষ্ট বুদ্ধমূর্তি ও ভাস্কর্য তৈরি হয়। 2. আজন্তার প্রাচীরচিত্রে ধর্মীয় কাহিনী ও আধ্যাত্মিকতার প্রকাশ দেখা যায়। 3. গুহা ও মন্দির স্থাপত্যে সৌন্দর্য ও শাস্ত্রীয় শৈলীর সমন্বয় ঘটে। পল্লব আমলের শিল্পচর্চার বৈশিষ্ট্য। 1. মহাবলীপুরমে শৈলমন্দির ও পঞ্চরথ নির্মিত হয়। 2. ভাস্কর্যে পৌরাণিক কাহিনী যেমন অর্জুনের তপস্যা ফুটিয়ে তোলা হয়। 3. কঞ্চিপুরম ও মহাবলীপুরমের মন্দিরে দ্রাবিড় স্থাপত্যশৈলীর বিকাশ ঘটে। এবার দাগ নম্বর 3। রাজা হর্ষবর্ধন কোন 2 রাজ্যের শাসনভার নিয়েছিলেন? ক্ষত্রপ কাদের বলা হতো এবং পট্ট বা আহার কাকে বলে? সেনাপতি কাদের বলা হতো? রাজা হর্ষবর্ধন থানেশ্বর ও কনৌজ এই 2 রাজ্যের শাসনভার গ্রহণ করেছিলেন। প্রাচীন ভারতে সম্রাটের অধীনে প্রাদেশিক শাসকদের ক্ষত্রপ বলা হতো। পট্ট বা আহার। প্রাচীন ভারতে ভূমির রাজস্ব সংগ্রহের নির্দিষ্ট অঞ্চল বা একককে পট্ট বা আহার বলা হতো। প্রাচীন ভারতে রাজাদের সেনাবাহিনীর প্রধান বা সর্বাধিনায়ককে সেনাপতি বলা হতো।